মৎস্য প্রাণী সম্পদের মাধ্যমে দেশের যে খাদ্য উৎপাদন, বিশেষ করে আমিষের যে যোগান, আমিষের মাধ্যমে পুষ্টির যোগান এবং সেটাকে আবার নিরাপদ করার যে কাজটা আমরা চিন্তা করেছি, সেটা এই সময়কালে আমরা যথাসাধ্য করেছি। আমরা কিছু জিনিস আবার এটাও বলবো যে আগে কিছু একটা ফোকাস এমন হয়তো ছিল যেটা যে শুধু উৎপাদন বৃদ্ধি করা, যেমন করে হোক উৎপাদন বাড়াও, মোটা তাজা করো, যেমন করে করো, বা অ্যান্টিবায়োটিক দাও, এগুলো কিছু যায় আসে না। কিন্তু আমরা যেটা করছি যে একদিকে উৎপাদন বাড়ানো যেমন খুব জরুরি, কিন্তু তার সাথেই জরুরি যে আমাদের যে দেশীয় প্রজাতির মাছ এবং গরু, ছাগল, হাঁস, মুরগি, এটার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। হয়তো এর ফলাফল আপনারা পরে দেখতে পাবেন, এই আমার একই সময় দেখতে না পেলেও, কিন্তু আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং এই ফোকাসটাকে আপনাদেরকেও মাথায় রাখতে বলবো। পরবর্তী সময়ে এই খাত সম্পর্কে যখন কাজ করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেই বিষয়টা আপনারাও একটু জোর দেবেন। এখন যে কাগজটা দেয়া হয়েছে সেটাতে আমরা মৎস্য এবং প্রাণী সম্পদের আলাদা আলাদা করে, আচ্ছা একটা জিনিস বলি, আমরা কিন্তু একটা বইও একেবারে মানে বলতে গেলে সারা রাত জেগে প্রিন্টাররা পাবলিশ করেছেন। আজকে আপনাদের হাতে দিতে পারবো না, কিন্তু পরে আপনারা সংগ্রহ করতে পারবেন, কারণ আজকে আমাদের হাতে সব কপি আসেনি। যেটা আমি আপনাদেরকে একটু নজর দিতে বলবো, মৎস্য খাতে আমরা অনেকগুলো আসলে আইন, বিধি, নীতিমালা প্রণয়নের কাজ করতে পেরেছি। এটা একটা খুব ভালো যে আমরা এই সময়ে যেগুলো আইনি কারণে বা ইয়ের কারণে আমাদের অনেকগুলো কাজ আমরা করতে পারছিলাম না, আমাদের সেই অধিকার ছিল না, তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ। এটা সংশোধন অধ্যাদেশ একবার 2025-এ করা হয়েছিল, আবার 2026-এ করা হয়েছে। 2025-এ আমরা মৎস্য অভয়াশ্রমটাকে যুক্ত করতে পেরেছি এবং আর 2026-এ এসে যেটা আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ইলেকট্রোফিশিং করে, ইলেকট্রিক ইয়ে দিয়ে যে মাছ মারে, সেটাকে নিষিদ্ধ করা ছিল না, উল্লেখ করা ছিল না বলে আমাদের মৎস্য কর্মকর্তারা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছিলেন না, সেটা ঢুকেছে। এবং সংরক্ষিত এলাকা ঘোষণা ছাড়াই অন্যান্য এলাকা ভিত্তিক কার্যকর সংরক্ষণ ব্যবস্থা, যেটাকে OECM বলে, এরকম জলজ অঞ্চল সমূহকে আমরা আইনগত স্বীকৃতি দিতে পারছি, যেটা এই মন্ত্রণালয়ের মাধ্যমে, এটা পরিবেশ মন্ত্রণালয় থেকেও করা হয়, আমরাও করতে পারছি। আর যেন জলাশয় সমূহ মৎস্য প্রতিবেশ নষ্ট বা ধ্বংস করা হলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে ক্ষমতা প্রদান করা হয়েছে, এটা আগে ছিল না। তারপর আমি বলবো যে যেটা বেশি আলোচিত হয়েছে, যদিও মৎস্য খাদ্য নীতি বিধিমালা হয়েছে, কিন্তু একটা খুব আলোচিত আমাদের কাজ ছিল যে সামুদ্রিক জলসীমায় 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এটা আপনারা আগেও আমরা করে দিয়েছি, বলেছি। এটা আগে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল এবং এমন তারিখ ছিল যে ওই সময়টাতে ভারতের বা অন্যান্য দেশের মানে ইয়েগুলো এসে মাছ ধরতে পারতো। এখন আর এত মানে সূক্ষ্মভাবে করা হয়েছে যে সেই সুযোগটা বন্ধ হয়ে গেছে। 58 দিনের এই যে নিষেধাজ্ঞা, এটা আমরা খুব ভালোভাবে পালন করতে পেরেছি এবং এটা খুব প্রশংসিত হয়েছে। আমরা গতকালও ইভেন জাতীয় মৎস্য নীতিমালা 2026 এটা করলে যেটা হচ্ছে যে অনেকগুলো কাজ, যেটা মৎস্য উৎপাদন, মৎস্য আহরণ, সব কিছুর ক্ষেত্রে আমরা খুব সুনির্দিষ্ট ভাবে করতে পেরেছি। আমরা মৎস্য পদক নীতিমালাটাও পরিবর্তন করেছি। এটা আগে যেটা ছিল সেটাকে আমরা এবার এমন করে করেছি যে আগে ছিল যে উৎপাদন কারা করছে, পোনা কারা করছে, ওর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আমরা এবার যেটা করেছি এর মধ্যে নারীদের অবদান প্লাস
একেবারে প্রান্তিক যাকে বলে জেলে, তারা যে মৎস্য আহরণে তাদের যে ভূমিকা এবং তারাই যে এটা রক্ষা করছেন, সেটার জন্য পদক দেওয়া হবে, তাদেরকে সেটা খুঁজে বের করা হবে। এটা অলরেডি গত বছর আমরা যে মৎস্য সপ্তাহ করেছিলাম সেখানে আমরা সেভাবে দিয়েছি এবং এটা তারা খুবই খুশি হয়েছেন। অভয়াশ্রমটা আমরা অলরেডি একটা নির্দেশিকা, আপনারা জানেন যে দেশীয় মাছ রক্ষা করতে হলে বা মৎস্য সম্পদ রক্ষা করতে হলে অভয়াশ্রম করা ছাড়া কোনো উপায় নাই। আমরা এই জন্য মৎস্য সপ্তাহেরও আমাদের এটাই স্লোগান ছিল, অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছ রক্ষা করি। তো সেটা কিন্তু আমরা নির্দেশিকাটা তৈরি করে ফেলেছি। তাছাড়া অনেকগুলো আছে, মৎস্য নৌযান আমদানি দেশীয়ভাবে নির্মাণের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন, ওগুলো আমরা করেছি। আর এছাড়া আমি আরেকটা দিকে নজর দেব, যেটা দ্বিতীয় পৃষ্ঠার সোনার। আপনারা জানেন যে সামুদ্রিক যে মাছ ধরার ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো যায়, তারা কিন্তু এক ধরনের মানে ডিভাইস ব্যবহার করে যেটা শব্দের মাধ্যমে মাছ কোথায় বেশি পাওয়া যায় সেটা জেনে তারা করে। এটা করতে গিয়ে অতি আহরণ হয়ে যাচ্ছিল এবং এই যে অতি আহরণের কারণে এখন যে মাছ আমরা কম পাচ্ছি, এমনকি ইলিশ যে একেবারে কমে গেছে সমুদ্রেও, সেটারও একটা কারণ হিসেবে জানা গেছে যে এই ধরনের অতি আহরণ। এবং সোনার ব্যবহারের ব্যাপারে আমরা আপত্তি পাওয়ার পরে আমরা ইতিমধ্যে 2 বছরের জন্য সোনার ব্যবহার নিষিদ্ধ করেছি। আপাতত 2 বছর যেন সোনার ব্যবহার না করেন তারা। মানে এখন 2223টা বোধহয় নৌযানের মধ্যে 70টাতে ব্যবহার হচ্ছিল, সেই 70টাতে আমরা এটা বন্ধ করেছি। প্রাণী সম্পদ সেক্টরে আমরা খুব আনন্দিত যে আমরা জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026 এটা আমরা প্রণয়ন করতে পেরেছি। এর মাধ্যমে একেবারে একদিকে পোলট্রিকেও কিন্তু নিরাপদ করার একটা ব্যাপার আছে, এর মধ্যে কি ফিড দিচ্ছে, কি দিচ্ছে, প্লাস এর মধ্যে মান নিয়ন্ত্রণ, উদ্যোক্তা উন্নয়ন, তারপর রপ্তানি আমদানি, এগুলো সব কিছু আমরা করতে পারছি। আমি আশা করছি যে এর ফলে পোলট্রি উন্নয়নটা একটা সুন্দর একটা ভাবে এগিয়ে যাবে। আর কোয়ারেন্টাইন তো আছে, বীমা, জাতীয় প্রাণী সম্পদ বীমা নীতিমালা, এটা আমরা এখনো ক্যাবিনেটে তুলতে পারিনি, তবে এটার সমস্ত কাজ এগিয়ে গেছে এবং সেটা মানে হবে, কারণ বীমাটা খুব জরুরি। কৃত্রিম প্রজনন নীতিমালা হয়েছে। আমি ভেটেরিনারি ওষুধ অধ্যাদেশ 2026 এটা খসড়া হয়ে আছে, কারণ ওষুধের ক্ষেত্রে আপনারা জানেন যে মানব ওষুধ নিয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু প্রাণীদের ওষুধ নিয়ে খুব একটা কাজ হয় না এবং সেটাতেও যে খারাপ ওষুধ চলে আসছে, উৎপাদন সেভাবে হচ্ছে না, অথচ এটার জন্য অনেক কিছু দরকার, সেটা আমরা করেছি। এটা আশা করি আমরা তুলতে পারবো। খুরা রোগ নিয়ন্ত্রণ কৌশল, তারপর পিপিআর রোগ, এটাও নির্মূল করার কর্মসূচি আমরা নিয়েছি। এখন 2-একটা সুখবর দেই। আমরা বারে বারে শুনে আসছিলাম যে বিদ্যুতের যে রেটটা দিতে হয় মানে আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদের খামারিদেরকেও, সেটা কৃষির মতো ছিল না। এখনো পুরোটা কৃষির মতো না হলেও আমরা 20% রিবেট পেয়েছি এবং তার মধ্যে ফিড আছে, মৎস্যের ফিড আছে এবং খামারিদের যে খাতগুলো আছে 4টি খাতে আমরা পেয়েছি। এর ফলে উৎপাদন ব্যয় কমবে, মানে আমাদেরকে 100 কোটি টাকা ভর্তুকি দেওয়ার একটা সিদ্ধান্ত সরকার দিয়েছে। এটা আমাদের জন্য একটা অর্জন। আমি বলতে পারি যে আমি বলতে গেলে আসার পরপরই সব জায়গায় শুনে আসছিলাম, এটা আল্লাহর রহমতে যে আমরা যাওয়ার আগে এটা পেলাম, এটা আমি অনেক খুশি, এটাতে এগিয়ে আসবে। আরেকটা ছিল যে আপনারা জানেন যে যখন নাকি নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় যে মাছ ধরার নিষেধাজ্ঞা, তখন জেলেদেরকে আমাদেরকে চাল খাদ্য সহায়তা দিতে হয়।
তো আগে এই উপকারভোগী জেলের সংখ্যা ছিল 13,26,486 জন, এদেরকে দেয়া হতো। কিন্তু এখন আমরা সরকারের কাছে অনেক অনুরোধ করে এবং আমরা পেয়েছি, এটা সুখবর, যে 15 লক্ষ, এখন 15 লক্ষ জনকে আমরা দিতে পারবো। এই প্রথম সুন্দরবন ও হাওর এলাকার জেলেরাও পাবেন, এটা আগে ছিল না। তারপর এখানে যারা, তবে যেটা হলো যে আমাদেরকে জেলেদের একটা হালনাগাদ করতে হচ্ছে, ওদেরকে মানে এর মধ্যে যেন অন্য কেউ ঢুকে না পড়ে। তবে এটা আমরা এখনো আরো চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন মানে এখন আমরা সংখ্যা বাড়াতে পেরেছি, কিন্তু পরিমাণটা বাড়াবার কাজও চলছে, কারণ 50 কেজি দেওয়ার একটা দাবি আছে, সেটা আমরা করব। আরেকটা ভালো জিনিস হয়েছে এই সময়কালে, যে 21শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত নরওয়ের একটা গবেষণা জাহাজ ডক্টর ফ্রিটজের নেলসন যে ভেসেলটা আছে, ওখানে আমাদের 13 জন বিজ্ঞানী গিয়েছিলেন এবং তারা 1 মাস ধরে এখান থেকে শ্রীলঙ্কা এই মানে জায়গায় তারা করেছেন, এবং এর ফলে তারা যে তথ্য পেয়েছেন, এবং এটা এত বৈজ্ঞানিক যে অনেক তথ্য এটা আন্তর্জাতিক পর্যায়ে ল্যাবরেটরিতে টেস্ট হয়ে তারপর আসছে। ফলে আমরা এখন খুব ভালো করে জানি যে অতি আহরণ কেন হচ্ছে, অতি আহরণের ফলে কি ক্ষতি হচ্ছে। দুঃখের বিষয় হলো যে মাছের প্রাপ্যতা অনেক কমে গেছে, প্রায় 5 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এবং সেটাতে তবে ভালো খবরও আছে যে 65টা নতুন প্রজাতি পাওয়া গেছে, যেটা আগে আমাদের যা ছিল 475 প্রজাতির মাছ ছিল সমুদ্রে, তার সাথে আমরা 65টি নতুন প্রজাতি পেয়েছি, যেটা আগে ছিল না। তার মধ্যে 5টা আছে যেটা গ্লোবালি সিগনিফিক্যান্ট। সব ধরনের মাছ, না না, সমুদ্রে 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 একেবারে মাছ কমে গেছে, খুবই কমে গেছে। এটা মানে 2018 যে গবেষণাটা হয়েছিল তার চেয়েও অনেক কমে গেছে। এটা খুবই দুঃখজনক, কিন্তু এটা জানাটা আবার ভালো এই জন্যে যে আমরা এর ফলে এই যে সোনার বন্ধ করলাম, সোনারটা বন্ধ করার কারণে সেটা ইয়ে হবে। এবং জেলিফিশ বেড়ে গেছে, জেলিফিশ যে এখন সমুদ্রে, আপনারা যারা কক্সবাজার বা অন্য জায়গায় যাবেন দেখবেন যে জেলিফিশ কিন্তু এখন সমুদ্র তীরেও পাওয়া যায়, এটা কিন্তু একটা খুব খারাপ লক্ষণ। আর একটা ভালো জিনিস পাওয়া গেছে, যেটা টুনা মাছ। আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে অত্যন্ত দামি একটা মাছ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ। আমাদের এই সমুদ্র সীমার মধ্যে টুনা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তো সেটা আমরা করতে পারবো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আপনারা জানেন যে মৎস্য এবং প্রাণী সম্পদ দুটো ক্ষেত্রেই খামারিদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা টেন্ডেন্সি থাকে, এমনকি লেড অনেকগুলো ইয়ে থাকে। এটা আমরা খুব শক্তভাবে হ্যান্ডেল করেছে, এবং এখন যেটা আমরা অনেক মিটিং করেছি, অনেকগুলো গাইডলাইন তৈরি করেছি, এবং এটা আমরা 2 ক্ষেত্রেই আমরা এটা কমাতে পারবো। আচ্ছা 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 ছেড়ে, আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ইয়ে করছি। ইলিশের ব্যাপারে আমি সুখবর দিতে না পারলেও, সুখবরটা দিতে পারছি না এই হিসেবে যে প্রাপ্যতা কমে যাওয়ার কারণে দামটা কমাতে পারিনি। আমি এই ব্যর্থতা বলেন, যেভাবে দোষারোপ করেন বলেন, কিন্তু যেটা আমি বলবো যে আমরা কেন কমেছে সেগুলো প্রত্যেকটা কারণ শনাক্ত করেছে। দূষণ, তারপর নাব্যতা বেড়ে গেছে, তারপর মানে নাব্যতা কমে গেছে, এবং আরো যে জালের ব্যবহার, খারাপ অবৈধ জালের ব্যবহারের কারণে ইয়ে হচ্ছে। তো এর কারণে এই মাছটা ধ্বংস হয়ে গেছে, মানে জাটকাই খেয়ে ফেলছে বা পোনা অবস্থায় মেরে ফেলছে। তো এটা আমরা নৌ পরিবহনের সাথে আমরা অন্তত
ইয়েগুলো করতে পেরেছে, ওই যে যেখানে যেখানে ড্রেজিং করা দরকার ওগুলি করছে। আপনাদের মনে হয় যাওয়ার তারা আছে, আমি একটু তাড়াতাড়ি করি। বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ, এটা আমাদের বললাম যে খুবই জরুরি ছিল। আমরা নদী, হাওর, বাওর যেখানে যেখানে মাছ মানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল আমরা সেখানে কাজ নিচ্ছি। হালদা নদীকে আমরা হেরিটেজ ঘোষণা আগে একবার ছিল, কিন্তু যেগুলো কাজ করার কথা ছিল সেগুলো করা হচ্ছিল না। আমরা এটাকে হেরিটেজ ঘোষণা দেওয়ার পরে এর পারে তামাক চাষ নিয়ন্ত্রণ মানে বন্ধ। তারপর আমরা যেটা করেছি যে ওখানে বালাইনাশক বন্ধ, ওখানে দূষণের ইয়েগুলো সবগুলো আমরা হালদাকে রক্ষা করার জন্য যেটা করে সেটা আমরা করছি। একই সাথে দেশীয় গবাদি পশু জাত আমরা রক্ষা করার জন্য বাংলাদেশের যেখানে যেখানে যেমন রেড চিটাগনিয়ান, নর্থ বেঙ্গল গ্রে থেকে শুরু করে আমরা সবগুলো জাত রক্ষার জন্য আমাদের কাজ হচ্ছে, এবং সেটা আমরা যারা পালন করেন তাদেরকে সেই সহযোগিতা দিচ্ছি। মোষ আমরা পালনের জন্য করছি। স্কুল ফিডিংটা খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাদেরকে এটা দেয়া হচ্ছে দুধ, এবং কোথাও কোথাও ডিমও দেয়া হবে। ইন সার্ভিস মেকআপ কোর্স, যেটা হলো ভেট সায়েন্স এবং অ্যানিম্যাল হাজবেন্ডারিকে একত্র করে সেটাকে আমরা একটা কম্বাইন্ড ডিগ্রির মাধ্যমে করছি। পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দেয়া, এটা গত বছরও ছিল, এবারও দেয়া হবে। দুটো কথা বলে শেষ করব। আমাদের ডেয়ারি উন্নয়ন বোর্ড গঠিত হয়েছে, এটা অনেক দিনের দাবি ছিল। প্রাণী সম্পদ সপ্তাহে এই প্রথম হলো। যা মানে জলবায়ু সম্মেলন যেটা হয়, মৎস্য প্রাণী সম্পদ এতে যাবে, এটা যেন কারো মাথায় কোনোদিন ছিল না। অথচ মৎস্য প্রাণী সম্পদ খাত খুবই এফেক্টেড হয় আমাদের, এবং এত এফেক্টেড হয় যে আমাদের জানা দরকার। আমরা এবার যেতে পেরেছিলাম, এবং আমরা এবারের বাংলাদেশ প্রতিনিধি মানে দলের নেতৃত্ব দিতে পেরেছিলাম, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তবে আমরা আগামীতে যাব এবং আমাদের ভূমিকা রাখব। শেষ করব, এটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। 16 নম্বর পয়েন্ট, সেটা হলো মৎস্য ও প্রাণী সম্পদকে কৃষির উপখাত হিসেবে যে দেখা হয়, তার ফলে যে বৈষম্যের শিকার হয় নীতিগতভাবে এবং অনেক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, আমরা এতদিন কাজ করে এটা পরিষ্কার বুঝেছি যে এটা একটা পূর্ণাঙ্গ খাত হওয়ার মতোই একটা সেক্টর। ফলে এটা করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় সবাইকে চিঠি দিয়েছে যে এটা যেন পূর্ণাঙ্গ খাত হিসেবে এটাকে দেখা হয়, এবং একটা পূর্ণাঙ্গ খাত হিসেবে যা যা সুযোগ সুবিধা পাওয়া উচিত, এবং এটা আসলে একটা বিশাল বড় খাত, এবং সেই হিসাবে এটা দেখা উচিত। অর্থনীতিতে এর অবদান অনেক বেশি, সেটা আমরা তুলে ধরতে চাই, এবং সেটা তুলে ধরা হলে আমরা আগিয়ে যাব। আমি সবশেষে আপনাদেরকে অনেক আমরা ডেকেছি, অনেকবার আপনারা এসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। একই সাথে আমি এই সুযোগে আমাদের মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বিএলআরআই, বিএফআরআই এবং আমাদের মাঠ পর্যায়ে যত কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা যে নিরলসভাবে খেটে চলেছেন সারা বাংলাদেশে, আমি আপনাদের মাধ্যমে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কোশ্চেন আছে আপনাদের? না তারা আছে? বলেন। বলেন। আমি মুন্নার এখন দৈনিক ইত্তেফাকে কাজ করি। আসলে থ্যাংক ইউ, দীর্ঘ একটা সময় আমরা একসাথে কাজ করেছি, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুইটা কোশ্চেন করবো। একটা ধন্যবাদ দেবো যে মানে ফেরিতে হলেও বিদ্যুতের যে রিবেটের বিষয়টা করেছেন, এটা অনেকদিন ধরে চাওয়া ছিল। আমার কোশ্চেন যেটা যে রমজানে আপনারা যেটা গরুর মাংসটা বিক্রি করছেন 650 টাকা করে,
গত বছর মাংসের কোয়ালিটি নিয়ে অভিযোগ ছিল ক্রেতাদের। হ্যাঁ, এবার আমরা ওটা যখন মিটিং করি আমাদেরই নিজেদের মধ্যেই ওটা বলা হয়েছে যে এইটা যেন দ্বিতীয় অভিযোগ না আসে সেটার জন্য যা যা করার, এবং এমনকি আমরা কিছু ফ্রিজের ব্যবস্থা করতেছি। কারণ কোনো জায়গায় হয়তো ফ্রিজ দিয়ে দেব এবং সেখানে যেন রেখে করতে পারে। এবং আপনারা বলছেন যে গতবার চর্বি ছিল বলছে, একটু হাড্ডি ছিল বলছে। এখন চর্বি আর হাড্ডি ছাড়া গরু হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা এটাকে প্রসেস করার সময় আমরা এটার ব্যাপারে খুব নজর রাখবো। আমার যেটা কোশ্চেন সেটা হলো যে অভিযোগ থাকার পরও গত বছর যারা পেয়েছে এবারও তারা পেয়েছে, তো আরেকটা বাজার যে পর্যালোচনা সেটা দেখা যায় যে গত 2 বছর আগের তুলনায় এখন বাজারে গরুর মাংসের দাম সামগ্রিকভাবে কম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গত বছর যদি আমরা 650 টাকা করে পেয়ে থাকি কিংবা তার আগের বছরগুলো যদি 600 টাকা থাকে, তাহলে এবার কোন হিসাবে 650 টাকা, মানে ভোক্তারা আশা করেছিল তো যেহেতু এটা সুলভ মূল্যে এবং সাধারণের উপকারার্থে সেহেতু 600 টাকা না, আমাদের বাজার 680 টাকা না, এটা মানে ওরকমই যদি হয়। আসলে আমাদেরটা তো আমাদের কস্টের সাথে মিলিয়ে করতে হচ্ছে, তো আমাদের তারপরেও ভর্তুকি দিতে হচ্ছে। যদি এরকম দেখা যায় নিশ্চয়ই এটাকে রিভিউ করা হবে, এটা কোনো সমস্যা নেই। জি, মানুষ অনেক আশা করে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু গরু মাংস 780 টাকা করে খেতে হচ্ছে, 800 টাকা করে খেতে পারি। মাছ, ইলিশ মাছ আমরা খেতে পারি না, আপনি বললেন যে উৎপাদন করতে পারেন। অন্য মাছ বাজারে প্রচুর দাম। তাহলে এই যে আপনারা বলেছিলেন যে মানে সামঞ্জস্য নিয়ে এসে সম্প্রতি করবে, তাহলে কি আপনার কাছে মনে হয় যে এই যে সব জিনিস যে ঊর্ধ্বগতি বাজারে নিয়ন্ত্রণহীনের বাইরে, আপনারা কি সরকার হিসাবে সার্থক হয়েছে নাকি ব্যর্থতা পরিচয় দিয়ে বিদায় নিচ্ছেন? আপনি যদি এটা বললে খুশি হন যে ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছে, না, মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি যে যে দামগুলো, মাছের দাম বেশি বা ইয়েতে, আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না, আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারের দামের ব্যাপারটা সত্যি কথা যদি বলেন ম্যান্ডেটের মধ্যে পড়ে না আমাদের। হ্যাঁ, এটা অন্য খাতে পড়ে এবং আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলির কারণে দাম বাড়ে। তো ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। 2 নম্বর হলো যে এই যে আপনি কি বলছেন গরুর দাম ইয়ের কথা, ওটা কিন্তু সেটাও একটা হলো যে এখানে উৎপাদনের ব্যাপার আছে। আমরা চেয়েছি যে আমাদের দেশে যা উৎপাদন সেটা দিয়ে আমরা চালাই। এখন খাদ্যের দাম কিন্তু আসলে 70% অফ দ্য কস্ট খামারিদের এখনো কিন্তু খাদ্যের জন্য হয়। আমরা সেখানে কাজ করছি। কস্ট অফ প্রোডাকশন যদি আমরা কমাতে পারি, শোনেন এই 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান নিশ্চয় হবে না, কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন আমি বলবো আমরা সফল হয়েছি। আর একটা জিনিস বলি যে আপনারা এই যেটা আমি বলতে গিয়ে ভুলে গেলাম, আমাদের আসলে উৎপাদন নিরাপদ করা এবং ইয়ে করা, এটা আমি আসলে বেশি বলতে চাই যে এটা আমরা করতে পেরেছি। কথা